মৃত দেবতাকে পরীক্ষা করে দেখলাম আমরা সত্যি ভয়ানক একটা ভীতিকর জানোয়ার। ওটার আকার কিংবা ওজন কত সেটা সঠিকভাবে জানবার উপায় নেই, তবে জীবনে কখনো ওরকম বড় বন মানুষ দেখিনি। অবশ্য আমি জানি না গরিলারা আসলেই বন মানুষ কিনা। আমাদের পাঁচজনের সম্মিলিত প্রাণপণ চেষ্টায় হ্যান্সের উপর থেকে ওটাকে সরাতে পারলাম। চামড়া ছাড়ানোর সময় লাশটা এপাশ ওপাশ করতেও হাত লাগাতে হলো সবাইকে। কল্পনাও করা যায় না মাত্র 7 ফুট উঁচু একটা জানোয়ার অত ভারী হতে পারে। জানোয়ারটার বয়স আন্দাজ করতে পারলাম না, তবে বুঝতে পারলাম অনেক বয়স ওটার। লম্বা হলদে সদন্তগুলো দীর্ঘদিন ব্যবহারে ক্ষয়ে গেছে। খুলির ভেতরে বসে গেছে অঙ্গারের মতো চোখ দুটো। গরিলাদের মতো লালচে বা বাদামি নয়। দানবের মাথার লোমগুলো সব সাদা, বুকের লোমগুলো ও তাই। সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে হতেই পারে। মোটাম্বর কথা ঠিক, ওটার বয়স 200 বছরেরও বেশি। ওটার ছাল ছাড়ানোর প্রস্তাবটা আগে দিল স্টিফেন, যদিও জানি চামড়াটা বয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব। ব্রাদার জন অস্থির হয়ে উঠল এগিয়ে যেতে। সময় নষ্ট করছি বলল বিড়বিড় করে। তারপরও কৌতূহলের বশবর্তী হয়ে কাজটায় হাত লাগালাম আমিও। ওখানে থামার আরেকটা কারণ, চরম আতঙ্কে সময় কাটানোর পর এবং বিশেষ করে ভয়ঙ্কর দানবের সঙ্গে এই সমক্ষ সমরের পর খানিকটা বিশ্রাম নেওয়া দরকার আমাদের সবার। 1 ঘন্টারও বেশি লাগলো গরিলাটার চামড়া ছাড়াতে। ওটা এত পুরু এবং শক্ত যে দেখলাম চামড়া ফুটো করে মাংসে সামান্যই গেঁথেছিল বর্ষার ফলা। আরও দেখলাম গতকালকে আমি যে গুলিটা করেছিলাম ওটা বাহুর উপরের হাড়ে আটকে আছে। হাতটা পুরোপুরি না ভাঙতে পারলেও গুলিটা হাড়ে ভালো জখম করেছিল বলেই অকেজো হয়ে গিয়েছিল দানবটার ওই হাত। আমাদের কপাল ভালো বলেই একটা হাত বাতিল হয়ে গিয়েছিল ওটার, তা না হলে ওটার আক্রমণে আমাদের আরও কয়েকজনকে মরতে হতো। আবার আমরা বেঁচে গেছি শুধু এক হাতে ওটা জেরিকে জড়িয়ে ধরায়, ওটার কামড়ের আওতায় কেউ না পড়ায়। কাছি যেমন করে ফুলের বৃত্ত কাটে, তেমনি করে কালবির মাথা কামড়ে ছিঁড়ে নিয়েছিল গরিলাটা। ওটার চোয়ালের নাগালে কেউ পড়লে তার মৃত্যু ছিল নিশ্চিত। হাত দুটো ছাড়া বাকি শরীরের চামড়া ছাড়ানোর পর কাঁচা দিকটা খোলা জায়গায় নেমে আসা সোনালি রোদে মেলে দিলাম। তারপর প্রকাণ্ড গাছটার কাণ্ডের ফোকরে বেচারা জেরিকে কবর দেয়া শেষে ভেজা শ্যাওলায় গা পরিষ্কার করলাম। সঙ্গে যা খাবার আছে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়া শেষে রওনা হলাম আবার। আগের চেয়ে খানিকটা স্বস্তি বোধ করলাম সবাই। একথা সত্যি যে মারা গেছে জেরি, কিন্তু এটাও তো ঠিক যে ভয়ানক সেই দেবতাও নেই আর। তাছাড়া সামান্য আছর ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি অন্য কারো। পঙ্গদের কোনো কালবিকে আর আতঙ্কের মধ্যে থাকতে হবে না। কখনো আর তাদের খুন করতে অপেক্ষা করে থাকবে না ভীতিকর দেবতা। পরে যদ্দূর জেনেছি মাত্র 2জন কালবি দেবতার হাতে মৃত্যু এড়াতে পেরেছিল, সেটাও আত্মহত্যার মাধ্যমে। অন্য সবাইকে দেবতার হাত বা দাঁতের কবলে পড়ে মরতে হয়েছে। যদি জানতে পারতাম ওই গরিলার ইতিহাস তাহলে খুশি হতাম। হয়তো ব্যাঙ মানব মোটাম্বর কথাই সত্যি, মধ্য বা পশ্চিম আফ্রিকা থেকে এসেছিল ওটা পঙ্গদের আগে আগে। অথবা এমনও হতে পারে পঙ্গরাই ওটাকে বন্দি করে নিয়ে এসেছিল এখানে। কোনটা ঠিক তা জানি না, তবে এটা জানি মাজিটু কিংবা স্থানীয় অন্য জাতির কেউ আফ্রিকার এদিকে কোনো গরিলা দেখেনি কখনো। হয়তো বুড়ো হাতিদের যা হয় ওটারও তাই হয়েছিল। বয়স হওয়ায় দল থেকে বের করে দেয়া হয়েছিল ওটাকে, ফলে বুড়ো হাতিদের মতোই
হিংস্র আর রাগী হয়ে উঠেছিল ওটা। পঙ্গদের অবশ্য নিজস্ব কাহিনী আছে এ নিয়ে। তাদের গল্পে এই দেবতা ছিল বন মানুষের রূপ নেয়া অশুভ একটা আত্মা। ওটা অনেক আগের এক কালবিকে খুন করে, যে কারণে সেই কালবির আত্মা ঢুকে যায় ওটার বুকে। বলা হয় একের পর এক কালবি ও উৎসর্গ করা অন্যদের জীবন নিত, ওটা শুধুই নিজের জীবনকে নতুন আত্মা দিয়ে উজ্জীবিত করতে, বয়সকে ঠেকিয়ে রাখতে। মোটাম্ব একথাই বলেছিল। পরে বাভম্বার কাছ থেকে আরও বিস্তারিত শুনেছিলাম এ ব্যাপারে। তবে ওই দেবতার যদি অলৌকিক কোনো ক্ষমতা থেকেও থাকতো, ওটার জাদু পারডি রাইফেলের বুলেটকে ঠেকাতে পারেনি। উপড়ে পড়া গাছের ছোট সেই খোলা জায়গাটা পেরোনোর খানিক পরেই বড় একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেলাম আমরা। আন্দাজ করলাম এটাই দেবতার বাগান। এখানেই বছরে দুবার পবিত্র বীজ ছড়িয়ে দেবার জন্যে আসতে হয় দুর্ভাগ্য কাবুলি কাবুলিদের কালবিদের দুর্ভাগা কালবিদের। পর্বতের একটা ধাপে বাগানটা তৈরি করা হয়েছে, কয়েক একরের কম হবে না আয়তনে। মাঝখান দিয়ে একটা উচ্ছল ঝর্ণা প্রবাহিত হওয়ায় মাটি অত্যন্ত উর্বর, জন্মেছে নানা রকম শস্য। বাগান ঘিরে আছে অনেকগুলো প্লান্টেইন গাছ। বাগানে নানা রকম চিহ্ন দেখে বুঝতে পারলাম শস্যগুলো ছিল দেবতার খাদ্য। খিদে লাগলে এখানে এসে উদরপূর্তি করত ওটা। বাগানটা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, যে কারণে আগাছা প্রায় নেই বললেই চলে। প্রথমে আমরা ভেবে পেলাম না এখানে এসে বাগান দেখাশোনা কারা করে, কিভাবে করে। পরে কালবির বলা কথাগুলো মনে পড়ল। বাগান দেখাশোনা করে পবিত্র ফুলের মাতার কুমারী আলাবিনো বা বোবা পরিচারিকারা। বাগান পেরিয়ে পর্বতের ঢাল বেয়ে উঠতে শুরু করলাম। পথটা আবার বোঝা যাচ্ছে পরিষ্কার, সেই সঙ্গে মাটিও দেখলাম প্রচুর, হাঁটা চলায় মসৃণ। বেশ কিছুক্ষণ পর সামনে মনে হলো একটা জ্বালামুখের গহ্বর আছে। আসলেই তাই। ওটার কিনারার কাছাকাছি পৌঁছে গেলাম আরও খানিক হাঁটবার পর। সবাই এত উত্তেজিত হয়ে আছে যে কথা বলতে পারলাম না কেউ। পা পুরোপুরি ঠিক না হলেও সবার আগে প্রায় ছুটে চলল ব্রাদার জন। তার সঙ্গে তাল মেলাতে রীতিমতো কষ্ট হলো সবার। ব্রাদার জনের পরপরই গন্তব্যের কাছে পৌঁছে গেল স্টিফেন। দুহাত দুপাশে ছড়িয়ে বসে পড়তে দেখলাম ব্রাদার জনকে। মনে হলো জ্ঞান হারাতে যাচ্ছে। স্টিফেনকে দেখেও খুব বিস্মিত বলে মনে হলো। দুহাত দুপাশে মেলে দিল ও ছুটে গেলাম কি ব্যাপার দেখতে। দৃশ্যটা যেন এখনও চোখে ভাসে। সামনে বেশ খাড়া একটা ঢালে গাছ প্রায় জন্মেনি বললেই চলে। 1 মাইল বা তারও বেশি নেমে গেছে ওই ঢাল, মিশেছে অপূর্ব সুন্দর একটা সুনীল পানির রোদে। রোদটা যেন অন্তত 200-300 একর জুড়ে নীল একটা স্বচ্ছ আয়না। রোদের মাঝখানে 20-22 একর আয়তনের একটা সবুজ গাছের দ্বীপ। মনে হলো চাষাবাদ করা হয়েছে দ্বীপে। মাঠে পাম ছাড়াও অনেক রকমের ফলের গাছ দেখলাম। দ্বীপের ঠিক মাঝখানে ছোট একটা বাড়ি। বাড়িটার ছাদ এদিকের আর সব কুটিরের মতোই পাতা দিয়ে তৈরি, কিন্তু গঠনটা দেখে মনে হলো এদিকের কেউ তৈরি করেনি ওটা। বাড়ির চারপাশে বারান্দা, আঙিনা ঘিরে রেখেছে ঝোপের বেড়া। খানিকটা দূরে আরও বেশ কয়েকটা স্থানীয় কুটির। ওগুলোর সামনে গোল একটা জায়গা, পাম গাছের উঁচু বেড়া দিয়ে ঘেরা। সেটার উপরে পাতার ছাউনি। মনে হলো রোদ বাতাস থেকে ঢেকে রাখা হয়েছে কোনো কিছু। বাজি ধরতে পারি ওখানে পবিত্র ফুল আছে, উত্তেজিত হয়ে বলল স্টিফেন। ওই অভিশপ্ত ফুল ছাড়া আর কিছুই মাথায় নেই ওর।
ওই দেখো, রোদ যে দিক থেকে পড়েছে সেদিকে ছাউনি দিয়েছে, যাতে ফুলগুলো সূর্যের তাপে ঝলসে না যায়। ওই পাম গাছগুলো লাগিয়েছে যাতে ছায়া দেয় ফুলগুলোকে। ফুলের মা ওখানে থাকে। ফিসফিস করে বলল, ব্রাদার জন। কে সে? কে? যদি আমার ধারণা ভুল হয়ে থাকে, ঈশ্বর, আমার ধারণা যেন ভুল না হয়। ভুল হলে সইতে পারবো না আমি। চলুন গিয়ে দেখা যাক আপনার ধারণা সঠিক কিনা। ব্রাদার জনকে বাস্তবতায় ফিরিয়ে আনবার জন্যে বললাম। এবার নামতে শুরু করলাম খাড়া ঢাল বেয়ে। প্রায় দৌড়ে নেমে যাচ্ছি। বড়জোর 5 মিনিট লাগলো। পৌঁছে গেলাম আমরা ঢালের শেষ প্রান্তে। ততক্ষণে দম ফুরিয়ে গেছে আমাদের। হাঁপাচ্ছি আর ঘামছি দরদর করে। তারপরও রোদের তীরে নলখাগড়া ও ঝোপের ভেতরে খুঁজতে শুরু করলাম কালবীর বলা সেই কেনটাকে। কিন্তু আসলেই যদি কোথাও না থাকে ওটা, ওই গভীর প্রশস্ত পানির বিস্তার পেরোবো কী করে আমরা? পরে জেনেছি আসলেই অতল ওই হ্রদের পানির গভীরতা। কিছু অস্পষ্ট চিহ্ন দেখে বাম দিকে সরতে শুরু করলো হ্যান্স। ওর কাছে চলে গেলাম আমরা। এই যে এখানে, ব্যাস। ছোট একটা ঝোপের ভেতরে কি যেন দেখিয়ে বলল ও। প্রথমে মনে হলো ওটা মরা শুকনো নলখাগড়ার একটা স্তূপ। টেনে সরালাম ওগুলো। সত্যি বেরিয়ে এলো 12-14 জন বহন করতে পারবে এরকম একটা মাঝারি আকারের ক্যানো। বেশ কয়েকটা বৈঠাও দেখলাম ওটাতে। 2 মিনিটের মাথায় ক্যানোতে চেপে দ্বীপের দিকে রওনা হয়ে গেলাম সবাই। নিরাপদেই পৌঁছাতে পারলাম দ্বীপের কূলে। গাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোট একটা জেটি পেয়ে ওটাতেই বেঁধে রাখলাম কেন বাঁধবার দিকে কোনো খেয়াল নেই অন্যদের। চাষাবাদ করা জমির মাঝখান দিয়ে চলে যাওয়া হাঁটা পথ ধরে রওনা হয়ে গেল সবাই। পথটা এঁকে বেঁকে চলে গেছে সেই বারান্দা ঘেরা বাড়িটার দিকে। সবাইকে পেছনে আসতে বলে আগে আগে চললাম আমি রাইফেল হাতে। সতর্ক হয়ে থাকলাম, যদি কোনো আক্রমণ আসে তাহলে গুলি করব। থমথমে নীরবতা আর জনমানুষের অনুপস্থিতির কারণে মনে হলো যে কোনো সময় হামলা হতে পারে। কারণ এটা নিশ্চিত রোদ পেরোনোর সময় আমাদের দেখেছে কেউ না কেউ। পরে জানতে পেরেছি জায়গাটা ওরকম পরিত্যক্ত লাগছিল কেন। দুটো কারণ ছিল তার। এক, সময়টা দুপুর। দিনের এ সময় উত্তাপ থেকে খানিকটা রক্ষা পাবার জন্যে ঘুমায় পরিচারিকারা। 2, যে মেয়েটাকে নজর রাখবার দায়িত্ব দেওয়া হয়েছিল সে আমাদের দেখে ভেবে নিয়েছিল কালবি আসছে পবিত্র ফুলের মাথার সঙ্গে সাক্ষাতের জন্যে। সে কারণেই প্রচলিত নিয়ম অনুযায়ী সবাইকে নিয়ে সরে যায় সে। কালবি আর পবিত্র ফুলের মাথার সাক্ষাৎটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে ধরে নেওয়া হয়। তাদের সাক্ষাতের সময় অন্য কারো উপস্থিত থাকবার নিয়ম নেই। প্রথমে আমরা পৌঁছলাম পাম গাছ ঘেরা গোল জায়গাটায়। দৌড়ে আগে চলে গেল স্টিফেন। বেড়া ডিঙাতে শুরু করলো। উঁচু হয়েও ওপাশটা দেখলো। তারপর দেয়াল ছেড়ে এত দ্রুত মাটিতে ধূপ করে বসে পড়ল যে মনে হলো মাথায় গুলি খেয়ে পড়ে গেছে ও। সাবাস, আরে সাবাস, উত্তেজিতভাবে বলতে শুরু করলো। আর কিছুই ওর কাছ থেকে জানা গেল না। অবশ্য সে সময় আমি জানবার জন্যে খুব একটা চেষ্টাও করিনি। পাম গাছ ঘেরা গোল জায়গাটা থেকে বাড়ি ঘিরে রাখা উঁচু বেড়াটা 5 ফুটের বেশি দূরে হবে না। বেড়ায় নলখাগড়ার তৈরি একটা দরজাও দেখতে পেলাম। বেশ খানিকটা খুলে আছে ওই দরজা। খুব সাবধানে ওটার দিকে এগিয়ে গেলাম। মনে হলো যেন কারো গলার আওয়াজ শুনতে পেয়েছি। উকি দিলাম আধ খোলা দরজা দিয়ে। 4-5 ফুট দূরে বাড়ির বারান্দা দেখতে পেলাম। বারান্দার পরে একটা দরজা, ওটাও খোলা। একটা ঘরের ভেতরটা দেখা গেল। টেবিল দেখতে পেলাম একটা। টেবিলে খাবার রাখা। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে 2 জন সাদা চামড়ার মহিলা।
তাদের পরনে ধবধবে সাদা পোশাক, তাতে ম্যাজিকারদের বেগুনি সুতোর কারুকাজ, হাতে স্থানীয় লালচে সোনার বালা ও অন্যান্য গহনা। দুই মহিলার একজনকে দেখে মনে হলো বয়স তার 40 মতো হবে। বেশ মোটাসোটা, ফর্সা, চোখ দুটো নীল, সোনালি চুল ছড়িয়ে আছে পিঠের উপর। অন্যজনের বয়স 20-22 হবে। এ ও একই রকম ফর্সা, তবে চোখ দুটো নীলের বদলে ধূসর, চুলগুলো বাদামি। কম বয়সী মেয়েটা বেশ লম্বা, অপূর্ব সুন্দরী। বয়স্কা মহিলা প্রার্থনা করছে, তার তরুণী সঙ্গিনী পাশে হাঁটু মুড়ে বসে ফাঁকা দৃষ্টিতে আকাশ দেখছে। স্পষ্ট শুনতে পেলাম মহিলার প্রার্থনা, ঈশ্বর, এই বন্দি দুজনকে দয়া করো, যদি সম্ভব হয় তো নিয়ে যাও আমাদেরকে এই জঙ্গলি মানুষের দেশ থেকে। এতগুলো দিন আমাদের নিরাপদে রেখেছ, ভালো রেখেছ, সেজন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তোমার দয়ায় আস্থাশীল। শুধু তুমি পারো আমাদের সাহায্য করতে। ঈশ্বর, যদি আমার স্বামী, আমার মেয়ের বাবা এখনও বেঁচে থাকে, তাহলে একদিন তার সঙ্গে দেখা করিয়ে দিও আমাদের। আর যদি সে মারা গিয়ে থাকে, তাহলে পৃথিবীর কারো কাছ থেকে আর কোনো সাহায্য পাবার আশা আমরা করি না। তাহলে দয়া করে আমাদেরও নিয়ে যেও তোমার স্বর্গে, যেন তার দেখা পাই আমরা। পরিষ্কার কণ্ঠে দীর্ঘতার সঙ্গে প্রার্থনা করছে বয়স্ক মহিলা। দেখলাম তার দু চোখ বেয়ে দরদর করে অশ্রু গড়াচ্ছে। প্রার্থনা শেষ হবার পর তার পাশের তরুণীও অদ্ভুত সুরে আমেন বলল। ব্রাদার জনের দিকে ফিরে তাকালাম। প্রার্থনার খানিকটা শুনেছে মানুষটা কেমন যেন ঘোরের ভেতরে চলে গেছে বলে মনে হলো। নড়তে বা কথা বলতে পারল না। ধরে রাখো, ফিসফিস করে মাহবুব আর স্টিফেনকে বললাম, আমি গিয়ে দুজনের সঙ্গে কথা বলে দেখি। হ্যান্সের হাতে রাইফেলটা দিয়ে মাথা থেকে হ্যাট খুলে দরজা ঠেলে ঢুকে পড়লাম ভিতরে। খুক খুক করে কেসে নিজের উপস্থিতির জানান দিলাম। মহিলা দুজন উঠে দাঁড়িয়েছে। তাদের চেহারা দেখে মনে হলো আমাকে নয়, কোনো ভূতকে দেখছে তারা। দয়া করে দুশ্চিন্তা করবেন না, মাথা ঝুঁকিয়ে বাউ করে নরম সুরে বললাম, ঈশ্বর কখনো কখনো প্রার্থনার জবাব দেন। আমরা কয়েকজন সাদা মানুষ আপনাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিছু মনে না করলে আসতে পারি আমরা? নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো দুজন। একটু পর বয়স্কা মহিলা বলে উঠল, এখানে আমাকে পবিত্র ফুলের মা বলে ডাকা হয়। আমার সঙ্গে কেউ কথা বললে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। আপনি যদি সত্যি মানুষ হয়ে থাকেন, তাহলে এখানে এলেন কিভাবে? সে অনেক দীর্ঘ কাহিনী। খুশি মনে জানালাম, আসতে পারি ভিতরে? মৃত্যুর ঝুঁকি নিতে আমরা রাজি আছি, বলতে পারেন বেশ অভ্যস্ত। মনে হয় আপনাদের খানিকটা উপকারেও আসতে পারবো আমরা। আপাতত শুধু এটুকু বলবো, আমাদের দলে আমরা 3জন সাদা মানুষ আছি, 2জন ইংলিশ, 1জন আমেরিকান। আমেরিকান? অস্পষ্ট স্বরে বলল বয়স্কা মহিলা। আমেরিকান? দেখতে কেমন সে? নাম কি? বয়স্ক লোক উত্তেজনা চেপে রেখে বললাম, সাদা দাড়ি আছে, খ্রিস্টান, নাম জন, ব্রাদার জন বলেই ডাকি তাকে আমরা। একটু থেমে বললাম, সত্যি কথা বলতে আপনার ওই সঙ্গিনীর সঙ্গে বেশ মিল আছে তার চেহারায়। মনে হলো বয়স্কা মহিলা মারা যাচ্ছে। হঠাৎ করে বেশি বলে ফেলেছি ভেবে মনে মনে নিজেকে গাল দিলাম। মহিলা পড়ে যাচ্ছিল। তরুণী সঙ্গিনীকে ধরে তাল সামলে নিল। বোধহয় খানিকটা হলেও আমার কথা বুঝতে পেরেছে তরুণী। তার অবস্থাও সুবিধের লাগলো না। চেহারা দেখে মনে হলো যে কোনো সময় জ্ঞান হারাবে সেও। চট করে বোকার মতো বললাম, ম্যাডাম, ম্যাডাম, নিজেকে একটু শক্ত করুন। এতদিন এত কষ্টের মাঝ দিয়ে জীবন কাটিয়ে এখন খুশিতে মারা গেলে সেটা খুব দুঃখজনক হবে। আমি কি ব্রাদার জনকে আসতে বলবো? ধর্মের মানুষ তিনি, এরকম পরিস্থিতিতে উপযুক্ত সান্ত্বনার কথা বলতে পারবেন, যেটা আমার মতো সামান্য এক শিকারীর পক্ষে সম্ভব হবে না। কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেললেন ভদ্র মহিলা। ফিসফিস করে বললেন, ওকে আসতে বলুন। দরজা পুরোটা খুলে দিলাম। দলের সবাই ওখানে জড়ো হয়েছে। নিজেকে খানিকটা সুস্থির করতে পেরেছেন
পেরেছে ব্রাদার জন। তার কনুই ধরে প্রায় টেনে নিয়ে চললাম মহিলার সামনে। ব্রাদার জন আর মহিলা দুজন দুজনের দিকে নিষ্পলক তাকিয়ে থাকলেন। তরুণীও চোখ বড় বড় করে দুজনকে দেখছে। এলিজাবেথ, বলে উঠল ব্রাদার জন। অস্পষ্ট একটা চিৎকার করলেন মহিলা। তারপর স্বামী বলে ঝাঁপিয়ে পড়লেন ব্রাদার জনের বুকে। উঠান থেকে বেরিয়ে দরজাটা চট করে ভিড়িয়ে দিলাম আমি। খানিকটা সরে আসার পর স্টিফেন বলল, আমি বলি কি অ্যালান, তুমি মেয়েটাকে দেখেছো? মেয়েটা? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোন মেয়ে? কিসের মেয়ে? ওই সাদা পোশাক পরা তরুণী মেয়েটা, খুব সুন্দরীও। জিপটা সামলাও গাধা। স্টিফেনকে ধমক দিলাম। এখন মেয়েদের সৌন্দর্য নিয়ে কথা বলবার সময় নয়। দেয়ালের আরেক পাশে চলে এসে সত্যি বলছি, খুশির কান্না চাপতে বেশ কষ্টই হলো। এত চমৎকার মুহূর্ত খুব কমই এসেছে আমার জীবনে। যা হওয়া উচিত তা খুব কমই ঘটে পৃথিবীতে। স্রষ্টার কাছে প্রার্থনা করতে মন চাইল। অন্তর খুলে ধন্যবাদ দিলাম তাকে। চাইলাম শক্তি আর বুদ্ধি, কারণ এখনও অনেক বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্যে। সেগুলোর মোকাবেলা করতে হবে। বেরিয়ে যেতে হবে এই অভিশপ্ত এলাকা থেকে। 17, পবিত্র ফুলের সেই বাড়ি। আধ ঘন্টা পেরিয়ে গেল। আমি ব্যস্ত থাকলাম মনে মনে আমাদের অবস্থা পর্যালোচনা পর্যালোচনা করা এবং স্টিফেনের বকবকানি শোনায়। প্রথমে ও বকবক শুরু করলো দেয়ালের উপর উঠে দেখা ওর সেই অর্কিড পবিত্র ফুল এর সৌন্দর্য নিয়ে। তারপর শুরু হলো শ্বেতবসনা তরুণীর মায়াবী চোখের বিবরণ। স্টিফেন তখনই পবিত্র ফুল যেখানে আছে সেই ঘের দেয়া বিশেষ জায়গাটায় গিয়ে ঢুকতে চাইছিল, কিন্তু ওরকম করলে তরুণী মেয়েটা মনে আঘাত পেতে পারে বলে শেষ পর্যন্ত ঠেকাতে পারলাম তাকে। এ নিয়ে আলাপ করছি এমন সময় দরজা খুলে বেরিয়ে এলো আলোচ্য সুন্দরী তরুণী। যাজিকাদের মতো মৃদু মাথা নিচু করে বাউ শেষে টানা টানা সুরে থমকে থমকে ইংরেজিতে বলল, স্যার্স, বাবা মা জানতে চাইছেন আপনারা কি খাবেন? খিদে লেগেছে বেশ, কাজেই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। পথ দেখিয়ে বারান্দা ঘেরা বাড়িটায় আমাদের নিয়ে চলল তরুণী। যেতে যেতে বলল, ওদের দেখে অবাক হবেন না, ওরা খুব আনন্দিত। আর আমাদের সঙ্গে কাঁচা রুটি খেতে দয়া করে কিছু মনে করবেন না। কথা শেষে খুব ভদ্রতার সঙ্গে আমার হাত ধরল মেয়েটা। তার সঙ্গে চললাম। পেছনে আসছে স্টিফেন। বাইরে পাহারায় থাকলো মাভবো আর হান্স। বাড়িতে মাত্র দুটো ঘর। একটা দেখা সাক্ষাতের জন্য ব্যবহৃত হয়, অন্যটা ঘুমাবার জন্যে। শোবার ঘরে ব্রাদার জন ও তার স্ত্রীকে দেখলাম একটা সোফা মতো আসনে মুখোমুখি বসে যেন কোনো এক গভীর ঘোরের ভেতরে পরস্পরের দিকে চেয়ে আছেন। দেখে মনে হলো দুজনে একটু আগে কেঁদেছেন খুশিতে। আন্দাজ করলাম। আমরা ঘরে ঢুকতেই ব্রাদার জন বলল, এলিজাবেথ, ইনি মিস্টার অ্যালান কোয়াটারমেইন। এর সাহস আর বুদ্ধির কারণেই আজকে আবার আমরা মিলিত হতে পারলাম। আর এই তরুণ ভদ্রলোক স্টিফেন সমার্স। কথা বলতে পারলেন না ব্রাদার জনের স্ত্রী। সামান্য মাথা দুলিয়ে হাত বাড়িয়ে দিলেন। স্পর্শ করে ছেড়ে দিলাম হাতটা। সাহস আর বুদ্ধি কি? ফিসফিস করে স্টিফেনকে জিজ্ঞেস করলো ব্রাদার জনের মেয়ে। আর ও, স্টিফেন সমার্স, আপনার ওসব নেই কেন? সে কথা বলতে অনেক সময় লেগে যাবে। ওর প্রাণোচ্ছল হাসি হেসে বলল ছটফটে স্টিফেন। এরপর আর কান দিলাম না ওদের অর্থহীন কথায়। খেতে বসলাম। খাবার বলতে তরিতরকারি, ছোট এক গামলা ভর্তি হাঁসের সেদ্ধ ডিম, রুটি। স্টিফেন আর মিস হোপ, ব্রাদার জনের মেয়ে, হ্যান্স আর মাভবোর জন্যে প্রচুর খাবার নিয়ে গেল। এবার শুনলাম ব্রাদার জন এভারসলির স্ত্রীর জীবনের সেই করুণ এবং বিস্ময়কর অথচ সংক্ষিপ্ত অভিজ্ঞতা। হাসান আর তার কৃতদাস ব্যবসায়ীদের হাত থেকে পালিয়ে যান মহিলা। কয়েকদিন বেদিশা হয়ে জঙ্গলে ঘুরে বেড়ানোর পর পঙ্গদের একটা দলের হাতে ধরা পড়েন। তারা রোদ পার করিয়ে মহিলাকে নিয়ে আসে পঙ্গদের দেশে। তখনকার পবিত্র ফুলের মাথার বয়স ছিল অনেক। সেই
অ্যালবিনো মহিলা মিসেস এভারসলিকে এই দ্বীপে নিজের কাছে এনে রাখে। তারপর থেকে একেবারের জন্যও দ্বীপ ছেড়ে যাননি তিনি। কখনো দেখেননি পঙ্গদের দেবতা নামের সেই গরিলাকে। একবার শুধু দূর থেকে শুনেছিলেন ওটার গর্জন। এই দ্বীপে এসে পৌঁছানোর কিছুদিন পর তার কন্যা সন্তান জন্ম নিল। পবিত্র ফুলের পরিচারিকারা সেই সন্তানের বিশেষ যত্ন করতে শুরু করলো। সে সময় থেকেই মিসেস এভারসলি এবং তার মেয়েকে খুব খাতির করা হয়। ক্ষয়িষ্ঠু পঙ্গ জাতির সবাই ধরেই নেয় এই মেয়ের জন্ম তাদের সবাই ধরে নেয় ক্ষয়িষ্ঠু পঙ্গ জাতির সবাই ধরে নেয় এই মেয়ের জন্ম তাদের জন্য অত্যন্ত শুভ একটা ইঙ্গিত বয়ে এনেছে। মেয়েটাকে তারা ভাবতে শুরু করে পবিত্র ফুলের মেয়ে। তারপর পবিত্র ফুলের বয়স্কা মাতা মারা গেলে মিসেস এম্বার্সলিকে নতুন মাতা হিসেবে নিয়োগ দেওয়া হলো। মিসেস এম্বার্সলির পর তার মেয়েকে ওই একই পদে আসীন করবার কথা ঠিক হয়ে আছে। কাজেই এ দ্বীপে আসবার পর থেকে প্রায় একাকী বন্দি জীবন কাটাতে হয়েছে মা ও মেয়েকে। দুজন মিলে পালন করেছে দ্বীপের চাষাবাদ দেখাশোনার দায়িত্ব। সঙ্গে একটা বাইবেল ছিল মিসেস এম্বার্সলির। শত বিপদেও ওটা কাজ ছাড়া করেননি তিনি। ওটা থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, ইংরেজিতে জ্ঞান দিয়েছেন বিভিন্ন বিষয়ে। শুনে অবাক লাগলো, মিসেস এম্বার্সলিও তার স্বামীর মতো শত বিপদেও কখনো স্রষ্টার উপর বিশ্বাস হারাননি। সবসময় ভেবেছেন মৃত্যু তার ঘটলে একদিন না একদিন ঠিকই উদ্ধার পাবেন এই দুঃসহ অবস্থা থেকে। আমি সবসময় ভেবেছি তুমি বেঁচে আছো, আবার তোমার সঙ্গে দেখা হবে জন, মিসেস এম্বার্সলিকে বলতে শুনলাম। জীবনের এতগুলো বছর অস্বাভাবিক পরিস্থিতিতে থেকেও বদলে যাননি মিসেস এম্বার্সলি। তিনি ও তার মেয়ে আমাদের দেখে প্রথমে চমকে গেলেও পরে স্বাভাবিক আচরণই করলেন। হাসি খুশি মানুষ মনে হলো দুজনকে দেখে। বিশেষ করে মিস ও খুবই চপল মনের মেয়ে। তবে ভব্যতার দিক থেকে দুনিয়ার আর কোনো মেয়ের চেয়ে কোনো অংশে কম নয় ও সেটা বুঝতেও দেরি হলো না। মিসেস এম্বার্সলির কাহিনী শেষ হলে আমাদের অভিযানের কথা বর্ণনা করলাম আমরা। চরম বিস্ময়ের সঙ্গে শুনলেন মিসেস এম্বার্সলি। সবার বলা শেষ হলে মিসেস হোপ বলল, তাহলে তো দেখা যাচ্ছে আপনি আমাদের রক্ষা করেছেন। ও স্টিফেন সমার্স? অবশ্যই, নির্দ্বিধায় বলল স্টিফেন। পরক্ষণে মাথায় প্রশ্ন আসায় জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে? আপনি অনেক দূরের দেশ ইংল্যান্ডে একটা শুকনো পবিত্র ফুল দেখলেন, তারপর বললেন, আমি নিশ্চয় পবিত্র ফুলের বাবা। তারপর আপনি রওনা হবার জন্যে অনেক টাকা খরচ করলেন, সঙ্গে নিলেন সাহসী শিকারীকে, যাতে উনি শয়তান দেবতাকে মেরে ফেলতে পারেন। সঙ্গে নিয়ে এলেন আমার সাদা দাড়িওয়ালা বুড়ো বাবাকে। সত্যি আপনি একজন সত্যিকারের রক্ষাকর্তা। স্টিফেনের উদ্দেশ্যে মাথাটা খুব সুন্দর করে একটু ঝুঁকালো মিস হোপ। নিশ্চয়, অত্যন্ত উৎসাহের সঙ্গে সায় দিল স্টিফেন। পরে খুলে বলবো, ব্যাপারটা ঠিক তা নয় যদিও, কিন্তু ওই একই ব্যাপারও বলা যায়। কিন্তু মিস হোপ, এবার একটু পবিত্র ফুল দেখতে পারি কি? পবিত্র ফুলের মাকে করতে হবে দেখানোর কাজটা, তাড়াতাড়ি বলল মিস হোপ। আপনি একা দেখতে গেলে সঙ্গে সঙ্গে মারা যাবেন। তাই জিজ্ঞেস করলো স্টিফেন। বলল, না, যে দেয়াল ডিঙিয়ে আগেই ফুল দেখা হয়ে গেছে ওর। বেশ কিছুক্ষণ দ্বিধার পর ফুল দেখাতে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন মিসেস এম্বার্সলি। বললেন, বন দেবতা যখন মারা গেছে তো এখন আর কিছু যায় আসে না। প্রথমে বাড়ির পেছনে গিয়ে হাততালি দিলেন তিনি। সঙ্গে সঙ্গে বয়স্কা এক বোবা স্থানীয় অ্যালবিনো মহিলা হাজির হয়ে অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। মিসেস এম্বার্সলি আঙুল নেড়ে এত দ্রুত ইশারায় তাকে কি যেন জানালেন যে আঙুলগুলোর নাড়াচাড়া চোখ দিয়ে অনুসরণ
করতে পারলাম না। জবাবে মাথা দোলাতে দোলাতে মাথা প্রায় মাটিতে ঠেকিয়ে ফেলল বুড়ি। তারপর উঠে দাঁড়িয়ে দৌড় দিল রোদের দিকে। কেন থেকে বৈঠাগুলো আনতে পাঠালাম ওকে, বললেন মিসেস এম্বার্সলি। আমার চিহ্ন রেখে আসবো ও রেখে আসবো ও কেনতে? চিহ্ন রেখে এলে কেউ আর কেন নিয়ে ওদিকের তীরে যাবার সাহস পাবে না। খুব ভালো কাজ করেছেন, প্রশংসা করে বললাম। চাই না মোটাম্বো জেনে ফেলুক আমরা কোথায় আছি। ঘেরা জায়গাটাতে আমাদের নিয়ে এলেন মিসেস এম্বার্সলি। একটা ছুরি দিয়ে কাটলেন দরজায় আটকানো পাম গাছের আঁশ। মাটির সিল দিয়ে আঁশটা এমনভাবে আটকানো ছিল যে ওটা না ছিঁড়ে কারো ঢুকবার উপায় নেই ভেতরে। মাটির সিল তৈরি হয়েছে মিসেস এম্বার্সলির গলার একটা লকেটের শ্বাসে। লকেটটা সোনার তৈরি, তাতে একটা বন মানুষের প্রতিছবি খোদাই করা। বন মানুষের ডান হাতের মুঠোয় একটা ফুল, অত্যন্ত পুরনো লকেট। ওটা দেখে আন্দাজ করলাম গরিলা দেবতা আর ফুলটাকে সম্ভবত সেই বহুকাল আগে থেকে একই সঙ্গে পূজা করা হয়। মিসেস এম্বার্সলি দরজাটা খুলতেই ঘের দেয়া জায়গাটার মাঝখানে দেখতে পেলাম আমার দেখা সবচেয়ে সুন্দর এক বিশাল গাছ। 8 ফুট বৃত্তাকার হবে ওই গাছ। পাতাগুলো লম্বা, সরু, গাঢ় সবুজ। এখন ফুল ফোটবার সময়। বিভিন্ন বৃত্ত থেকে কুড়ি মেলেছে 12টারও বেশি ফুল। পঙ্গদের ধারণা যে বছর ফুল বেশি ফুটবে তার পরের বছর সন্তান লাভ হবে বেশি, সেই সঙ্গে ফসল পাওয়া যাবে ভালো। যদি ফুল কখনো না ফোটে তার অর্থ পরের বছর খরা হবে, দুর্ভিক্ষ হবে। সত্যি ওই ফুলের সৌন্দর্যের যেন কোনো তুলনা হয় না। এক মানুষ সমান উঁচুতে ফুটে আছে ওগুলো। নিচের দিকে সাদা কালো ডোরা, ফুলের গর্ভ পালিশ করা সোনার মতো স্বর্ণাভ। ওই একই রকম চকচকে অদ্ভুত সুন্দর পাপড়ি। প্রতিটা ফুলের মাঝখানে সেই চিহ্ন, ঠিক যেন কোনো গরিলার মুখ। ফুলগুলো যদি আমাকে বিস্মিত করে থাকে, ফুল পাগল স্টিফেনের অবস্থা কেমন হতে পারে তা অনুমান করে নিন। সত্যি যেন উন্মাদ হয়ে গেল ও অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফুলগুলোর দিকে। তারপর হঠাৎ বসে পড়ল হাঁটু মুড়ে। মিস হোপ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও স্টিফেন সমার্স, আপনিও কি পবিত্র ফুলের পূজা করেন? শুধু তাই না, কোনো মতে বলল স্টিফেন, এই ফুলের জন্য আমি মরতেও রাজি। খুব শীঘ্রই মরতে তোমাকে হতেও পারে। বিরক্তির সঙ্গে ওকে বললাম। পূর্ণবয়স্ক পুরুষ লোক হাদার মতো বোকা বোকা কাণ্ড করলে রাগ হয় আমার। পুরুষের একটা মাত্র ব্যাপারে হাদা হয়ে যাওয়াটা সহ্য করা যায়, সেটা ফুলের কোনো বিষয় নয়। তবে কোনো মেয়েকে ফুল উপহার দেয়া থেকে বিষয়টির সূচনা হতে পারে। মাভবো আর হ্যান্স চলে এসেছে আমাদের পেছনে। ওদের দুজনের কথোপকথন শুনতে পেলাম। হ্যান্স ব্যাখ্যা করে মাভবোকে বলল, আগাছাটা সোনার মতো দেখতে বলে সাদা মানুষরা এই আগাছার পূজা করে। নানা নামে ঈশ্বরকে ডাকলেও সাদা মানুষরা আসলে সোনারই আরাধনা করে। মাভবকে খুব একটা আগ্রহী মনে হলো না। কাজ ঝাঁকিয়ে ও বলল, হ্যান্সের কথা ঠিক হতে পারে, তবে ওর ধারণা গাছটা থেকে সাহস আর শক্তি বাড়ানোর ঔষধি পাওয়া যায় বলেই সাদা মানুষরা ওটার ব্যাপারে এত আগ্রহী। বলে রাখি, জুলুদের কাছে ফুলের কোনো কদর নেই। যে ফুলের গাছে সুস্বাদু ফল হয় শুধু সেগুলোর ব্যাপারেই তাদের যত আগ্রহ। দু চোখ ভরে ফুলগুলো দেখবার পর মিসেস এম্বার্সলিকে জিজ্ঞেস করলাম, ঘেরা জায়গাটার ভেতরে ফুল গাছের গোড়ায় নিরানো মাটির চারপাশে যে ছোট ছোট ঢিবিগুলো দেখছি সেগুলো কিসের? ওগুলো পবিত্র ফুলের মাদের কবর, জানালেন মিসেস এম্বার্সলি। মোট 12 জন। 13 নম্বরটা তৈরি করে রাখা হয়েছে আমার জন্যে। প্রসঙ্গটা পাল্টানোর জন্যে
আবার জিজ্ঞেস করলাম, এরকম ফুল বঙ্গদের দেশে আর কোথাও আছে কি না? না, জবাবে বললেন মিসেস এম্বার্সলি, অন্তত আছে বলে শুনিনি কখনো। যতদূর জানি এই গাছটা বহুকাল আগে অনেক দূরের কোনো অঞ্চল থেকে নিয়ে আসা হয়। প্রাচীন আইন অনুযায়ী একটার বেশি এই ফুলের গাছ রাখা যায় না। যদি নতুন কোনো গাছ জন্মায় তাহলে ওটাকে উপড়ে ফেলার দায়িত্ব আমার। বিশেষ অনুষ্ঠানের পর নষ্ট করে ফেলতে হয় সেটা। ওই যে দেখুন, ওই পাত্রে গত বছরের ফুল থেকে সংগ্রহ করা বীজ রাখা আছে। পরের নতুন চাঁদ ওঠার সময় কালো বীজ যখন আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন অনেক আনুষ্ঠানিকতার পর বীজগুলো পুড়িয়ে ফেলবো আমি। আর যদি কালো বীজ আসবার আগেই গাছ বের হয়, তাহলে আরেকটা অনুষ্ঠানের পর সেসব নতুন গাছ পুড়িয়ে ফেলতে হবে। তাকে বললাম, আমার মনে হয় না এখন থেকে কালো বীজ আর আসবে। আমি নিশ্চিত যে আপনি যতক্ষণ এ দ্বীপে আছেন তার মধ্যে অন্তত কালো বীর হাজির হবার সম্ভাবনা নেই। বেরিয়ে আসবার আগে অভ্যাস বসে দেখে নিলাম মূল্যবান কিছু আছে কিনা। তারপর তুলে নিলাম কমলার সমান আকৃতির বীজ বোঝাই সেই মাটির পাত্র। খেয়াল করলাম কেউ দেখেনি কি করেছি। পকেটে ফুঁড়ে ফেললাম ওটা। এবার স্টিফেন আর মিস হোপকে পরস্পরের সান্নিধ্য বা সাইপ্রিপেডিয়ামের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে দিয়ে ব্রাদার জন আর তার স্ত্রীর সঙ্গে বেরিয়ে এলাম ওখান থেকে। বাড়িতে ফিরে এবার কি করা যায় তাই নিয়ে আলোচনায় বসলাম তিনজন। জন, মিসেস এম্বার্সলি, দুজনকে বললাম, ঈশ্বরকে ধন্যবাদ, 20টা বছর ওরকম দুঃসহ বিচ্ছেদের পর আবার দেখা হয়েছে আপনাদের। কিন্তু এবার কি করব আমরা? এটা ঠিক যে দেবতা মারা গেছে, কাজেই জঙ্গলের ভেতর দিয়ে যেতে কোনো অসুবিধে নেই। কিন্তু তারপর পানিটা পার হব কি করে? ধরলাম কুমিরগুলোর চোখ ফাঁকি দিয়ে পার হলাম কোনোভাবে। কিন্তু গুহার মধ্যে জাল পাতা লোভী মাকুসার মতো বসে আছে বুড়ো জাদুকর মোটেম্বো। তার সঙ্গে নতুন কালবি কোম্বা আর তার অনুচর নরখাদকগুলো আছে ওখানে। নরখাদক? বিস্মিত হয়ে বলে উঠলেন মিসেস এম্বার্সলি, আমি জানতাম না ওরা নরখাদক। পঙ্গদের সম্বন্ধে অবশ্য খুব কমই জানি। কারো সঙ্গে দেখা তেমন হয় না বললেই চলে। ওরা আসলেই নরখাদক, ম্যাডাম, ভদ্র মহিলাকে বললাম। আর আমাদের খাবার জন্যে উদগ্রীব হয়ে আছে ওরা। এখন কথা হচ্ছে, আপনারা নিশ্চয় চান না এখানে এই দ্বীপে আটকা থেকে মারা পড়তে। এবার বলুন, বঙ্গদের এলাকা থেকে নিরাপদে বেরিয়ে যাবার ব্যাপারে কি ভাবছেন? মাথা নাড়ল দুজন। বুঝলাম ওই মাথা দুটোতে কোনো পরিকল্পনা নেই। সাদাদারি হাতড়ে জিজ্ঞেস করলো ব্রাদার জন, তুমি কি ব্যবস্থা করেছ অ্যালান? আমি আর এলিজাবেথ এ ব্যাপারে তোমার উপর পুরোপুরি নির্ভর করছি। কি ব্যবস্থা করেছি? থমকে গেলাম কথা শুনে। জন অন্য কোনো পরিস্থিতিতে হয়তো থেমে গিয়ে একটু চিন্তা করে ডাক দিলাম হ্যান্স আর মাভবকে। ওরা বারান্দায় এসে বসায় বিষয়টা খুলে জানানোর পর বললাম, কি ব্যবস্থা করেছো তোমরা? আসলে মাথায় কোনো বুদ্ধি না আসায় দায়িত্ব চাপিয়ে দিতে চাইলাম হ্যান্স আর মাভবর উপর। আমার বাবা আমাদের সঙ্গে ঠাট্টা করছেন, শান্ত গলায় বলল মাভব। কুকুর যখন বাইরে অপেক্ষা করে আছে তখন কি কোনো ইঁদুর চিন্তা করে কি করে সে গর্ত থেকে বের হবে? এত দূর আমরা নিরাপদে এসেছি কারণ আমরা ছিলাম গর্তের ইঁদুরের মতো। আমি তো সামনে মৃত্যু ছাড়া আর কিছু দেখছি না। শুনে খুব খুশি হলাম। শুকনো গলায় বললাম, তাকালাম হ্যান্সের দিকে। এবার হ্যান্স বলো শুনি। হটেনটট জবাব দিল, বাসের মধ্যে যখন ইনটেম্বি রাইফেলটা ভরলাম তখন মনে হয়েছিল আবার চালাক হয়ে যাচ্ছি আমি। কিন্তু এখন আমার মাথা আর পচা ডিমের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। মাথাটা দুলিয়ে যখনই বুদ্ধি বের করতে চাইছি, আমার গালে গলে যাওয়া মগজটা ডিমের ভেতরের পচা জিনিসগুলোর মতো এদিক ওদিক গড়াচ্ছে। তবুও
তারপরও একটা চিন্তা মাথায় এসেছে আমার। ওই মেসিকে জিজ্ঞেস করে দেখা যায়, ওর মাথাটার এখনও বয়স কম। ওই মাথা হয়তো কিছু ভেবে বের টের করতে পারবে। বাস, স্টিফেনকে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ তার মাথা এখন অন্য বিষয়ে ব্যস্ত। দুর্বল একটা হাসি দিল হ্যান্স। নিজেকে খানিকটা সময় দেবার উদ্দেশ্যেই মিস হোপকে ডাকলাম। ঘেরা জায়গা থেকে স্টিফেনকে নিয়ে সে বেরিয়ে এলে সমস্যাটা ধীরে ধীরে বেশ সময় নিয়ে তাকে খুলে বললাম। ভেবেছিলাম ভালো মতো বুঝবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মিস হোপ সঙ্গে সঙ্গে বলল, দেবতা কি? ও মিস্টার অ্যালান, দেবতা কি মানুষের চেয়ে বড় নন? বাইবেলে যেমন আছে, কোনো দেবতা কি গর্তের মধ্যে হাজারো বছর আটকা থাকবেন যেমনটা ছিল শয়তান? দেবতা যদি কোথাও যেতে চান, নতুন দেশ দেখতে চান, তাহলে কার সাধ্য আছে তাকে নিষেধ করে ঠেকিয়ে দেয়? ঠিক বুঝলাম না। আরও বিস্তারিত শুনবার জন্যে বললাম, তবে মিস হোপের কথা শুনে মনে হলো কথাগুলোর অন্তর্নিহিত অর্থ ধরতে পারছি। ও অ্যালান, পবিত্র ফুল একটা দেবতা, আর আমার মা সেটার যাজিকা। এখন পবিত্র ফুল যদি এই এলাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, অন্য কোথাও যদি বেড়ে উঠতে চায়, তাহলে যাজিকা কেন দেবতাকে নিয়ে চলে যেতে পারবে না? দারুণ বুদ্ধি, মিস হোপকে বললাম। কিন্তু মিস হোপ, সমস্যা হচ্ছে আরেক দেবতা আর কখনো কোথাও যেতে পারবে না। তাতে কোনো সমস্যা তো দেখছি না। সহজ সমাধান। হ্যান্সকে দেখালো মিস হোপ। বন দেবতার গায়ের চামড়া এই লোকের গায়ে চাপিয়ে দিলে চেহারার তফাৎ টের পাবে কেউ? দুজনকে তো আপন ভাই মনে হয়। এ খালি একটু বেটে। চমৎকার বুদ্ধি, প্রশংসা করে বলে উঠল স্টিফেন। দারুণ বুদ্ধি করেছে ও। মেসি কি বললেন? সন্দেহের সুরে জিজ্ঞেস করলো হ্যান্স। বিষয়টা ওকে খুলে বলায় খুব দুঃখিত হয়ে পড়ল ও। বলল, বাস, চিন্তা করে দেখুন ওই চামড়ার ভেতরে কীরকম জঘন্য গন্ধ হবে রোদের তাপে। তাছাড়া ওই দেবতা ছিল বিরাট, আর আমি ছোটোখাটো মানুষ। পাশ ফিরে মা বাবাকে বোঝাতে শুরু করলো ও। মা বাবাকেই নাকি ওর চেয়ে অনেক বেশি মানাবে ওই দেবতার চরিত্রে। ওরকম কিছু করার আগে যেন মরণ হয় আমার। বলল, দুঃসাহসী আত্মমর্যাদা সম্পন্ন মা ভব। উঁচু বংশের লোক আমি, বড় একজন যোদ্ধা, আর আমাকে বলছো একটা মরা জন্তুর ছাল গায়ে দিয়ে মানুষের সামনে বন মানুষ সেজে নিজেকে ছোট করতে? ডাগলা সাপ আরেকবার আমাকে এ কথা বললে নৌখুনে হয়ে যাবে, এখনই খুন হয়ে যাবে। ভেবে দেখো হ্যান্স, আমি বললাম। মা বাবা ঠিকই বলেছে, যোদ্ধা মানুষও ভালো লড়াই করতে পারে, আর তুমি পারো চমৎকার সব বুদ্ধি খেলাতে। এখন তুমি যদি রাজা হও, তাহলে পঙ্গদের বোকা বানাতে পারবে। আরেকটা ব্যাপার হ্যান্স, তুমি যদি কয়েক ঘন্টার জন্যে ওই শাল গায়ে না দাও, তাহলে খুন হয়ে যাব আমরা সবাই। একটু টস কেচে বলে মনে হলো হ্যান্সকে দেখে। বলল, তা ঠিক, বাস, বুঝলাম। কিন্তু মা ভবর মতো প্রায় একই চিন্তা আমার মাথাতেও এসেছে। ও জিনিস পড়ার চেয়ে মরাও ভালো। কিন্তু এটাও ঠিক, আরেকবার পঙ্গদের বোকা বানাতে পারলে খুব ভালো লাগবে আমার। আর বাস, ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচতে গিয়ে আপনাকে তো আর মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। কাজেই আপনি যদি চান, তো হব আমি দেবতা। কথা ঠিক হয়ে গেল। দেবতার শাল গায়ে পরে দেবতা সাজবে হ্যান্স। ভীষণ দুর্গন্ধযুক্ত চামড়া গায়ে দিয়ে চরম আত্মত্যাগের মাধ্যমে বাঁচাবে আমাদের। আসলে গোটা অভিযানে বারবার আমরা রক্ষা পেয়েছি শুধুই ওর বুদ্ধির গুণে। স্থির হলো, পরদিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রওনা হব ফিরতি পথে। হাতে সময় বেশি নেই। এরই মধ্যে সেরে নিতে হবে অনেক কাজ। প্রথমে পরিচারিকাদের ডেকে পাঠালেন মিসেস এম্বার্সলি। 12 জনে হাজির হলো। সবাই তারা অ্যালবিনো। তাদের মধ্যে ছজন কালা জ্বর বুদ্ধির। যাজিকা হিসেবে তাদের কাছে মিসেস এম্বার্সলি ব্যাখ্যা করলেন, জঙ্গলের দেবতা মারা গেছে, কাজেই দেবতার বউ পবিত্র ফুলকে সঙ্গে নিয়ে মোটম্বকে গিয়ে জানাতে হবে এই গভীর শোক বার্তা। ততক্ষণ কেউ যেন দ্বীপ ছেড়ে কোথাও না যায়, নিজেদের ব্যস্ত রাখে চাষাবাদের কাজে।
মনিব ও মনিব কন্যার মুখে এসব শুনে মানসিকভাবে খুব ভেঙে পড়ল বেচারিরা। সবার মধ্যে সবচেয়ে বয়স্ক সেই সাদা পোশাক পরা বেগুনি চোখের মহিলা মিসেস এম্বার্সলির পায়ের পাতায় চুমো খেয়ে জানতে চাইল তিনি কখন ফিরবেন। বলল পবিত্র ফুলের মা আর পবিত্র ফুলের মেয়েকে তারা খুবই ভালোবাসে। এই দুজন না থাকলে তারা মনোকষ্টে মারা যাবে। একথার জবাবে আবেগ সামলে রেখে মিসেস এম্বার্সলি বললেন, কবে ফিরতে পারবেন সেটা তিনি বলতে পারেন না। ব্যাপারটা নির্ভর করে দেবতা আর মোটাম্বর ইচ্ছার উপর। কথা যাতে আর না বাড়ে সেজন্যে এরপর সবাইকে শাবল নিয়ে আসতে নির্দেশ দিলেন মিসেস এম্বার্সলি। বললেন, সাবধানে পবিত্র ফুলের গাছ তুলতে হবে তাদের। স্টিফেনের তত্ত্বাবধানে শুরু হলো কাজটা। এসব ব্যাপারে অনেক জ্ঞান রাখে স্টিফেন। তারপরও সহজ হলো না গাছটা তোলা। পরিবেশটাও হলো খুব বিষণ্ণ। কাজ করতে করতে একটানা কাঁদল অবোধ মহিলা কজন। যাদের মাথায় খানিকটা বুদ্ধি আছে তারা থেকে থেকে বুক ফাটা আত্মচিৎকার করল। এমনকি কেঁদে ফেললেন মিসেস এম্বার্সলিও। মনে হলো মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। সুদীর্ঘ 20টা বছর ওই গাছের দায়িত্বে ছিলেন তিনি। পঙ্গদের মতোই উদ্ভিদটার প্রতি দুর্বল অনুভূতি জন্মেছে তার মনেও। বললেন, ভয় পাচ্ছি এই কাজটা করায় না কোনো দৈব ক্ষতি হয় আমাদের। আরও কিছু হয়তো বলতেন তিনি, কিন্তু ব্রাদার জন বাইবেল থেকে সেকেন্ড কমেন্টমেন্ট উচ্চারণ করায় চুপ করে গেলেন। শেষ পর্যন্ত তোলা হলো উদ্ভিদটা। শেকড়ের দিকে অনেকখানি মাটি রেখে দেয়া হলো যাতে মারা না পড়ে গাছ। ওটা যেখানে ছিল সেখানে গভীর একটা গর্ত হলো। সেই গর্তে বেশ কিছু জিনিস পেলাম আমরা। তার মধ্যে একটা হচ্ছে কাঁচা হাতে তৈরি পাথরের একটা বানর মূর্তি। মূর্তির মাথায় সোনার একটা মুকুট। এরপর দেখা গেল কয়লার একটা বিছানা। কয়লার সঙ্গে মিশে থাকা কিছু আংশিক পোড়া হাড়গোড় পাওয়া গেল। সেই সঙ্গে পাওয়া গেল একটা প্রায় অক্ষত করটি। হতে পারে ওটা প্রথম দিকের কোনো পবিত্র ফুলের মার করটি, কিন্তু আকৃতিটা দেখে গরিলার খুলির কথা মনে পড়ল আমার। সময় নেই বলে ওগুলো সব ভালো মতো পরীক্ষা করে দেখতে পারলাম না। ওগুলো সঙ্গে নেবারও কোনো উপায় আমাদের নেই তখন। পরে মিসেস এম্বার্সলির কাছে শুনেছিলাম বঙ্গরা এই অঞ্চলে আসবার আগে ওই বনদেবতার একজন স্ত্রী ছিল। এখানে আসবার আগেই মৃত্যু হয় তার। তাই যদি হয় তাহলে কয়লার বিছানায় পাওয়া হাড়গুলো হতে পারে তারই কঙ্কালের অংশ। যাই হোক, বিরাট গাছটা তোলার পর প্রকাণ্ড একটা পপেশে রাখা হলো। গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যে ওই পাপোশ ছেয়ে দেয়া হলো প্রচুর ভেজা শ্যাওলায়। গাছ রাখবার কাজটা খুব দক্ষতার সঙ্গে করল স্টিফেন। এরপর গাছের গোড়া পাপোশটা দিয়ে সাবধানে মুড়ে দেয়া হলো। পথ চলার সময় কোনো ফুলের ডান্ডি যাতে মুচড়ে না যায় সে কথা মাথায় রেখে প্রতিটা ফুলের সঙ্গে বাঁধা হলো সরু বাঁশের কাঠি। এসব সম্পূর্ণ হলে গোটা জিনিসটাকে তুলে দেয়া হলো বাঁশের তৈরি একটা স্ট্রেচারে। ভালো মতো বেঁধে ফেলা হলো আঁশের তৈরি দড়ি দিয়ে। সমস্ত কাজ শেষ হতে হতে সন্ধ্যার অন্ধকার ঘনালো। ততক্ষণে পরিচান্ত হয়ে পড়েছি সবাই। বাড়ির দিকে ফিরছি এমন সময় হ্যান্স বলল, বাস ভালো হয় না আমি আর মা বাবু খাবার নিয়ে কেনতে গিয়ে ঘুমালে। ওই মেয়েগুলোকে আমি ভালো মতো খেয়াল করেছি। লাঠি দিয়ে বৈঠা তৈরি করে রাতের বেলা পঙ্গদের সাবধান করতে চলে যেতে পারে ওদেরকেও। ছোট এই দল ভাঙবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু হ্যান্সের কথায় এত জোরালো যুক্তি আছে যে রাজি হয়ে গেলাম। একটু পর খাবার দাবার নিয়ে বর্ষা হাতে রোদের তীরে চলে গেল মা বাবু আর হ্যান্স। সে রাতে আরেকটা এমন ঘটনা ঘটল যা আজও মনে আছে আমার। মিস হোপকে আনুষ্ঠানিকভাবে ব্যাপটাইজ করলো ব্রাদার জন। এত হৃদয়স্পর্শী অনুষ্ঠান আমি আগে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। তবে তার বর্ণনায় যাব না। রাতে স্টিফেন আর আমি অর্কিড গাছটার কাছে ঘেরা দেয়া জায়গাটায় ঘুমালাম। ফুলের গাছ ছেড়ে আর কোথাও নড়তে
রাজি হয়নি স্টিফেন। এতে করে ভালো হলো, কারণ রাত 12টার দিকে চাঁদের আলোয় দেখলাম ধীরে ধীরে খুলে যাচ্ছে বেড়ার গায়ের দরজাটা। কয়েকজন আলবিনো মহিলার মাথা উকি দিচ্ছে দেখতে পেলাম। মনে কোনো সন্দেহ থাকলো না, পূজারিনীরা তাদের পবিত্র ফুলের গাছ চুরি করে সরিয়ে নিয়ে যেতে এসেছে। উঠে বসে খুক খুক করে কেশে রাইফেলটা তুলে নিলাম হাতে। ভয় পেয়ে উধাও হয়ে গেল মহিলার দল, আর ফিরল না। ভোরের অনেক আগেই রওনা দেবার প্রস্তুতি নিতে শুরু করলো ব্রাদার জন। মিসেস এম্বার্সলি এবং তাদের মেয়ে সঙ্গে নিল প্রচুর খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। চাঁদের আলোয় নাস্তা সারলাম, তারপর ভোরের প্রথম আলো ফুটতেই রওনা দিলাম আমরা। বিমর্ষ একটা পরিবেশ সৃষ্টি হলো। খেয়াল করলাম এতদিনের আশ্রয় ছেড়ে চিরতরে চলে যেতে হচ্ছে বলে মিসেস এম্বার্সলি ও তার মেয়ে খুব বিষণ্ণ হয়ে পড়েছে। কথা বলে অন্যদিকে ফেরানোর চেষ্টা করলাম তাদের মন। দুজন পরিচারিকার পরনে সাদা গাউনের সঙ্গে গাছের ছালের আলখেল্লা আছে। ফুলের ভারী গাছটা কেন পর্যন্ত বয়ে নিয়ে যাবার দায়িত্ব তাদের উপরেই দিলাম। চাইলাম পূজারিনীদের মনে হোক সঠিকভাবে তারা তাদের উপর অর্পিত কর্তব্য পালন করছে। রাইফেল হাতে আগে আগে চললাম। তারপরে নেওয়া হলো স্ট্রেচার। স্টিফেন আর ব্রাদার জন বৈঠা হাতে থাকলো দলের শেষে। কোনো রকম দুর্ঘটনা ছাড়াই ক্যানোর কাছে পৌঁছে গেলাম। স্বস্তির শ্বাস ফেলে দেখলাম মা বাবু আর হ্যান্স আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের কাছে যা শুনলাম তাতে মনে হলো ক্যানোর পাহারায় ওদের থাকাটা খুবই জরুরি ছিল। রাতে কেন চুরি করে রোদ পেরিয়ে যেতে এসেছিল আলবেনো মহিলার দল। তারপর ওরা দুজন পাহারায় আছে দেখে পালিয়ে যায়। আমরা যাত্রার জন্যে কেন তৈরি করতেই দল বেঁধে এসে হাজির হলো অপ্রসন্ন পূজারিনীরা। মাটিতে আছড়ে পড়ে কাতর অনুনয় বিনয় শুরু করলো। যারা কথা বলতে পারে না তারাও হাতের ইশারায় পবিত্র ফুলের মায়ের কাছে আকুতি জানালো তিনি যেন তাদের ছেড়ে না যান।